প্রিয় দর্শক, প্রতি রাতে বউকে দিয়ে অসামাজিক কাজকর্ম করার জন্য যদি স্বামী অন্য পরপুরুষ প্রতি রাতে ঘরে আনে, তাহলে সেই সংসারটা কিভাবে টিকবে? নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। তেমনই একটা বাস্তব জীবনের গল্প আজকে আমি আপনাদের শোনাবো। না টেনে সম্পূর্ণ এই গল্পটা শুনবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন গল্পগুলো পেতে। মানে একটা মহিলা ফ্ল্যাট বাসায় থাকে, ওইখানে মানে খারাপ কাজ করে মেয়েদের নিয়ে ওকে, ওই বাসায় নিয়ে গেছে। জি শুরু করুন আপনি রোজি, আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে। আমার যখন 4 বছর বয়স, যখন আমি একটু বুঝতে পারি, তখন দেখি যে আমার মানে আমি আমার দাদা দাদির কাছে, হুম, আমার ছোট একটা ভাই আছে, সেও তাদের কাছে। আচ্ছা, ওই সময় একবারে শিশুকালে আমার মায়ের কথা মনে নাই। তো আমার দাদা দাদির সবাই জিজ্ঞেস করতাম যে সবারই তো মা আছে, তো আমার মা কই? তো ওরা কেউ কিছু বলে নাই। তো না বলাতে কেউ বলতো যে তোর মা মারা গেছে, কেউ বলতো তোমার মা চলে গেছে, কেউ বলতো তোমার মা বেড়াইতে গেছে, আসতেছে। এক একজন এক এক কথা বলতো। হুম, সবাই আমাকে আদর করতো অনেক, মার কষ্টটা বুঝতে দিত না। তো দেখতাম যে আমার ভাইয়াটাও ছোট, হুম, হুম, আমি বড়, আমার ভাই ছোট। আচ্ছা, তো হঠাৎ এরকম করতে করতে একদিন আমার কাকি বলতেছে যে যখন আমি একটু বুঝি হুম। যে আমার মা নাকি পাগল পাগল হয়ে গেছে, পাবনা পাগলা গারদে আছে। আপনার কাকি আপনাকে এটা বলছে? হ্যাঁ, আমার সেই সময়টা কাকি। থেকে আপনি স্কুলে পড়েন? ওই হ্যাঁ, সময়টাতে স্কুলে হ্যাঁ। পড়েন? কোন ক্লাসে পড়েন? ওই সময় তো আমি ক্লাস 1-এ। ক্লাস 1-এ পড়েন। আমরা এই প্রশ্নটা এই জন্যই জিজ্ঞেস করেছি যে ওনার বয়সটা বোঝার জন্য। যাই হোক, হ্যাঁ বলুন তারপর। তারপর আমার কাকি বলতো যে তোমার মা তো পাগল, এখন তো তুমি একটু একটু বুঝো। হুম। তো মানুষের আপনি সাথে কি বড় ছিলেন? হ্যাঁ, আমি বড়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই বোন। আপনি হচ্ছেন বড় আর আপনার ভাইটা ছোট। হ্যাঁ। ওকে। তো বলতো যে দেখো। বাবাও কি ছিল না? হ্যাঁ, আমার বাবা ছিল। বাবা কি পরিবারের মধ্যে ছিল? হ্যাঁ, বাবা পরিবারের মধ্যেই ছিল, কাজ করতো। কিসের কাজ করতো? আমার বাবা এই যে নরসিংদী গুড়াশাল জুট মিল বলে। জুট মিলে কাজ করতো। ওই ছোটবেলা সেটাতে দেখেছেন সে জুট মিলে কাজ করছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলেন তো কাকি বললো তারপর? তারপর কাকি বলার পরে তো আর কি করার, বলছে যে তুমি তো এখন বুঝো, বুঝতে পারো, তো যাই হোক মানুষের সাথে দুষ্টামি করো না, কারণ এক একজন এক এক কথা বলে, এগুলা মানে খারাপ লাগে, মা না থাকলে যা হয় আর কি। আচ্ছা, তো তারপর হঠাৎ এরকম করতে করতে আমার বাবা বিয়ে করলো। আচ্ছা, আচ্ছা। তো আমার বাবা বিয়ে করার পরে যখন আমরা 2টা ভাই বোন আছি, তখন আমার বাবা যে মহিলাটারে বিয়ে করছে, হুম। ওনারে নিয়ে অ্যাবর্শন করাইছে, যে ওনার আর ছেলে মেয়ে দরকার নাই। মানে ওনার যাতে ছেলে মেয়ে না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা আপনি বুঝলেন কিভাবে? ছোটবেলাতেই বুঝেছেন? না, এটা মানে পরে আমি আস্তে আস্তে বড় পরে হয়ে বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে। শুনছি। হ্যাঁ। পরে অ্যাবর্শন করাইছে শুনছি, আমার আব্বা নাকি বলছে যে আমার ছেলে মেয়ে আছে। হুম। এখন হয়তো আমি বিয়ে করছি আমার ছেলে মেয়ে দুটা দেখার জন্য, হুম, কিন্তু দেখা গেছে যদি তার সন্তান হয়, সে আমার ছেলে মেয়েদের নাও দেখতে পারে। হুম, এ কারণে তো আস্তে আস্তে বুঝি আমার মা আর আসে না। যখন আমি ক্লাস 3-তে উঠি, আমার ভাই হাঁটতে পারে, হুম, তখন আমার মা সুস্থ হইয়া বাড়িতে আসছে। হুম, তো আমার মারে আমি চিনতে পারি নাই, হুম, হুম। আমার মায়ের আমি চিনতে পারি নাই। তারপর সবাই বলতেছে যে পাগল আসছে, পাগল আসছে, আমিও সবার সাথে বলতেছি যে পাগল আসছে। ওহো! যখন হাসপাতাল থেকে সুস্থ হইয়া বাসায় আসছে, আচ্ছা, আচ্ছা। তো তারপর? সবার সাথে মানে আমিও মজা করতেছি যে পাগল আসছে। মানে আপনি তো মার কোনো মেমোরি নাই আপনার ছোটবেলা? না। চিনতে পারেননি? হ্যাঁ। একটানা 5 বছর ছিল, 5 বছরের ভিতরে আমাকে কেউ নিয়েও যায় নাই। নিয়েও যায়নি আপনাকে ওখানে? আচ্ছা, তো তারপর? সবার সাথে আমিও মজা করতেছি, সবাই ডাকতেছি যে দেখে যাও আমাদের বাড়িতে পাগল আসছে। তারপর আমার প্রতিবেশী একটা দাদি, ও বলতো যে রোকসানা, এটা তোমার মা, তুমি তো বুঝো, সবই বুঝো, সবাই পাগল বলে তাই তোমার পাগল বলতেই পারে, তোমার মা। হুম, হুম, হুম। তো আমার মাও আমাকে চিনতে পারে নাই। তারপর যখন বলছে যে এটাই তোমার রোকসানা, তো আমার মা আমার কোলে নিয়ে অনেক কান্নাকাটি করছে। ওই সময়টাতে? হ্যাঁ, আমার নিয়ে আমার ভাইয়ারে নিয়ে অনেক কান্নাকাটি করছে। তারপর যখন দেখছে আমার বাবা বিয়ে করছে, তখন মাকে বলতে পারে নাই, কারণ সবাই করাইছে বিয়া, আমার দাদা দাদিরা বিয়ে করাইছে, গার্জিয়ানে করাইছে, সবাই বুঝাইছে যে তোমার ছেলে মেয়ে পালন করার জন্য একটু করাইছি। সবাই এরকম ভালোভাবে বুঝাইয়েছে ওনাকে? হ্যাঁ। তারপর আমার মা মাইনা নিছে, মাইনা নেওয়ার পরে আস্তে আস্তে আমার সৎ মা আমার বাপের সাথে অনেক কিছু বইলা টুলা আমার মায়ের অশান্তি শুরু করার পরে। আপনি ওই সময়টাতে কি জানতে পেরেছিলেন যে কেন আপনার মা পাগল হয়ে গেছে বা কোনো সমস্যা ছিল কিনা? না ভাই, আমি আজও পর্যন্ত আপনি জানতে পারেননি? কি কারণ ছিল তার পিছনে। তারপরে আমার মা, আমার সৎ মা আমার বাপের অনেক কিছু বলে। আমার বাবা দেখতাম ছোটবেলা আমার মারে অনেক মারতো, আমার মারে এমন মার দিত তো ফিরাই রাখতে পারতো না। তারপর একটা সময় আমার মা চলে যায় আমার নানির বাড়িতে। আমার নানির বাড়িতে চলে যায়, আমার নানা নাই। তখন নাকি আমার বয়স 21 দিন, তখন নাকি আমার নানা মারা গেছে। হুম, তো আমার কোনো মামা নাই, অনেক বড়। আমার একটা মামা, সবার ছোট। হুম, হুম, হুম। আর আমার মা খালা সবাই মিলে 3টা বোন। তো তাদের সমস্যা, ওইখানে কি করে না, আবার কিছুদিন থেকে আবার আমাদের বাড়িতে আসে। এবার হয়তো 1 সপ্তাহ ভালো থাকলে 1 সপ্তাহ পর থেকে আবার শুরু অশান্তি। এরকম করতে করতে বিরক্তর পর আমার মা বলছে যে চলে যাবো।
আমগো ভাই বোনকে নিয়ে যাবো, নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, অনেক কি করছে যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, মানুষের দাঁড়ে দাঁড়াই করবো, আমার সন্তান আমি দিব না। আপনাদেরকে নিয়ে চলে গিয়েছিল? না, আমাদের দেয় নাই। আমাদের নেওয়ার জন্য আমার মা অনেক মানুষের হাতে পায়ে ধরছে, অনেকের কাছে গেছে, কিন্তু আমার দাদা দাদি আমার আব্বা দেয় নাই, আমাদের বলছে যে এরা দিব না। এ নিয়ে অনেক কিছু করছে। তারপর যতবার আমার মা আসছে আমাদের নেওয়ার জন্য, ততবারই আমার মায়ের মাইরা দিচ্ছে। আপনার বাবা মারতো? হ্যাঁ, মায়েরা দিত। দেখা গেছে যাইতাম, ছাগল চড়াইতে যাইতাম, ছাগলের ঘাস কাটতে যাইতাম, চকের মধ্যে হঠাৎ আমার মা আসতো, তো ওইখান থেকে আমাদের নিয়ে চলে যেত, আচ্ছা আচ্ছা। মানে বাড়িতে না বললা চুরি করে। তো যাদের সাথে যাইতাম শুধু তাদের বলতাম যে কইছে আমরা মার সাথে চলে গেছি। সৎ মা তারপর অত্যাচার করতো? সৎ মা কি খাবার দাবার ঠিক মতো দিত? না, আমরা সৎমার কাছে সাথে খাই নাই। আমার দাদা দাদি আছে, চাচা আছে, তাদের সাথে খাইতাম। আমার আব্বু আমার সৎমা খাইতো। আলাদা আলাদা? হ্যাঁ, তো আমাদের ভাই বোনের খরচটা আমার বাবা দিত। আচ্ছা আচ্ছা। হঠাৎ আমার সৎমা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। তো একটা পর্যায়ে আমার অনেক মারছে আমার সৎমা। আমার আব্বা বাড়িতে নাই, আমি কারো কাছে বললি নাই যে মারছে। হুম হুম। তো আমার প্রতিবেশী একটা কাকি আছে, ওই কাকিটা আমার ছোট কাকার কাছে বলছে আচ্ছা। যে আমি যে ভয়ে বাড়িতে যাই না, আমার ডাকতেছে। হুম। পরে তো আমি ভয়ে বাড়িতে যাই না, আমার ডাকতেছে কাকা, কাকা আমার আনতে যায়, আমি দৌড়াই। আচ্ছা। ভাবছি যে হয়তো যদি আবার কাকাও মারে। হুম তারপর আমার প্রতিবেশী চাচি বলতেছে যে ওরে আজকা ওর মা অনেক মার দিছে। হুম। এই কথা শুনে আমার কাকা গিয়া কারোর কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে আমার সৎমারে গিয়ে মারছে। কাকা গিয়ে, মানে তার তো ভাবি হয় এক অর্থে, হ্যাঁ তো হ্যাঁ ভাবির গায়ে হাত তুলেছে, তারপর? হ্যাঁ, মানে মারছে যে ওই অপরাধ করছে ভালো কথা, আমাদের কাছে কই তো, আর এমন কি অপরাধ করছে যে এমনের মার দিছে। হুম। মানে অনেক আদর করতো, তো আমার মারছে কথাটা শুনে সহ্য করতে পারে নাই। আচ্ছা আচ্ছা। এখন ভাবির শরীরে হাত উঠাইছে, এখন আমার আব্বা আমার কাকার সাথে ঝগড়া করছে। হুম। এখানে আমার কোনো ই নাই। তো এক পর্যায়ে অনেক মারামারি করে আমার সৎ মারে আর আমার বাপের বাড়ি থেকে বের করে দেয়। সবাই মিলে? হ্যাঁ, বের করে দেয়, আমাদের সাথে দেয় না। তারপর? তারপর টঙ্গিতে এসে আমার আব্বা থাকে আমার সৎ মারে নিয়ে। হুম হুম হুম। তো থাকে সবাই, যাই হোক আমার বাপে বাড়ি ছাড়ছে, বিয়ে করছে, কিন্তু আমাদের ভাই বোনকে ছাড়ে নাই। আমাদের ভাই বোনদের প্রতি মাসে মাসে টাকা দিত, খাবার দিত, যখন যা লাগতো দিয়ে আসতো। আচ্ছা আচ্ছা। যখন আমি 3 বছর ব্রাক স্কুলে পড়ছি, হুম হুম হুম। তো যখন প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হয়েছি ক্লাস 4-এ, জি। তখন আমার আব্বা শুইনা আসে আমাদের গ্রামের বাজারে দোকান বাকি করে দিত। যাতে আপনি ওখান থেকে নিয়ে খেতে পারেন। হ্যাঁ, যে ওরা ভাই বোন যা চায় দিয়েন। দিয়েন, যে মাস শেষে আমি টাকা দিব। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এমন করে আমার একটা ফুপুস আছে অনেক নাকি তো আপনি খারাপ। তো বাবার সঙ্গে থাকতে পারতেন, তো থাকেননি কেন? বাবাকে দিত না? না, আমার দাদা দাদি চাচারা দেয় নাই। তারপর আমার একটা ফুপু আছে, আমার ফুপুরটা অনেক খারাপ। আমার ফুপুরটা স্বামী বাড়ি থেকে ডিভোর্স করে চলে আসে, আমি যখন ক্লাস 4-এ উঠি তখন হুম। তখন থেকে আমাদের বাড়িতে থাকে। আচ্ছা। তো আমি ক্লাস 4-এ উঠার সময় প্রথমে তো আমার কাকারা সবাই অবিবাহিত ছিল। হুম। তো আমার 2টা কাকা বিয়ে করে। আচ্ছা। তো 2টা কাকা বিয়ে করে, আমার 2টা কাকি আসে, সবাদের বলে যে আমাকে ভাই বোনের কথা, হুম। যে তাদের জন্য কোনো যত্ন না হয়। তো যতদিন তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হয় নাই, ততদিন আমাদের অনেকই করছে। যখন তাদের সংসার হয়েছে তখন থেকে দূরত্বটা বাইরে গেছে। তো আমার পুকুরটা যখন বাড়িতে চলে আসছে, তখন আমার আব্বা প্রতি মাসে আমাদের চাউলের বস্তা পাঠাতো, বাজারে টাকা দিত, করতো। তো দেখা গেছে কি, চাউলের বস্তা আমার দাদি তো বুড়া মানুষ পাক করতে পারতো না, আমার বুবু চলে আসছে, আমার বুবু করে, তো আমার বুবু চুরি করে করে মানুষের কাছে বিক্রি করে দিত, মানে ওর নিজেরই করতো, আয় করতো। তা আমরা বুঝতাম না। দেখা গেছে খাওয়ার সময় মানে আমাদের যে খাবার দিত পেট ভরতো না। তো একটা সময় আমরা ভাই বোন মানে ভাত পাইছি, তরকারি পাইছি, যাই পাইছি চুরি করে নিয়ে খাইছি। মানে নিজের দাদির বাড়িতে এই ফুপু আসার পরে ফুপুই দিত, ফুপুর দায়িত্বে চলে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এর আগে কে দিত? এর আগে আমার দাদি ছিল। আচ্ছা, তো ওই সময়টাতে খাবার দাবার শর্ট পড়তো, হ্যাঁ, চুরি করে খেতে হতো? আমার ফুপু আসার পর থেকে আমরা চুরি করে খাইতাম। আচ্ছা, কারণ মানে পেট ভরতো না? না, আচ্ছা। দেখা গেছে যেদিন আমার আব্বা বাড়িতে আসতো, আমার আব্বা বাড়িতে আসলে মানে সবার বাজার টাজার করলে, রান্না বান্না করলে সবাই একসাথে নিয়ে বসে খাইতো। হুম। তো যদি বলছে অনেক সময় মানে আব্বা গেলে গা ফুপু মারতো, ওই ভয়ে আব্বার কাছে বলি নাই আচ্ছা। যে থাক, কারণ জানি যে যদি সৎমার কাছে গেলে সৎমা মারে, থাক তার চেয়ে ভালো বাড়িতেই মার খাই, হুম। ওই ভয়ে বলি নাই। তো আমার আস্তে আস্তে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ঢুকছি, ক্লাস 6-এ উঠলাম। হুম। আমার লেখাপড়া খরচ যা আছে সব আমার আব্বাই দেয়, আচ্ছা। আমার চাচারাও দেয়। আচ্ছা। আর আমার সবার ছোট কাকা যেটা, ওইটা তখনও বিয়ে করে নাই। ওকে। আমার স্কুলের বই খাতা, স্কুল ড্রেস, মানে যাবতীয় লাগতো খরচ আমার কাকাটা কাজ করতো, কাজ করি না মানে আমার কাকার কাজের টাকাটা সম্পূর্ণ আমার পিছনে খরচ করতো। হুম। তো আমার আব্বার কাছে তেমন চাইতাম না। তো এরকম করতে করতে ভাইয়া দেখা গেছে যে
আমার আব্বা তো সব দিয়ে পারে না, কারণ আমাদের ভাই বোনের করতে গেলে আমার আব্বার আরো 4-5 জন মানুষের খাবার সহায় দিতে হয়। কেন? মানে আমাকে ভাই বোনরে পালে দেখে বললাম না যে আমার কাকারা বিয়ে করার পরে একটু দূরত্ব বেড়ে গেছে, বউ আসার পরে মানে আমার দাদা দাদির কেউ খাবার দিব না, মানে দিলে আপনাদেরকে খাওয়াবে হ্যাঁ, এই হ্যাঁ। কারণে। দিস ইজ ভেরি মাচ ট্রু। একটা গ্রামীণ যৌথ পরিবারে যেটা হয়, বিশেষ করে দাদি যিনি থাকেন, তার যদি 4-5টা ছেলে থাকে, সবার মধ্যে এক ধরনের অদৃশ্য কম্পিটিশন কাজ করে ইন এ ব্যাড সেন্স, যে আজকে দুপুরের খাবারটা আমরা দিব না, অমুকে দিবে, অমুকে দিব না, তমুকে দেবে। আমি ঠিক জানি না একবার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ যারা আছে তারা এটা শুনছেন কিনা, শুনলে হয়তো আমার সাথে একমত পোষণ করবেন। একটা জিনিস চিন্তা করে দেখুন তো, যে মা কিংবা যে বাবা কষ্ট করে আপনাদেরকে বড় করলো, যারা 5 ভাই বোন বা 3-4 ভাই বোন আছেন, একটা মাত্র দুপুরের খাবার কিংবা সকালের খাবার কিংবা রাতের খাবার এই পরিবার দিবে না ওই পরিবার দিবে, ছোট ভাই দিবে না বড় ভাই দিবে, আবার দিলে সে নিজে খাবে না অন্য কাউকে খাওয়াবে। কতটা নিচু মনের হলে, কতটা মানে অমানুষ হলে একটা ছেলে বা একটা সন্তান বা একটা মেয়ের মধ্যে এই ধরনের চিন্তা আসতে পারে বাবা মাকে নিয়ে। আরে বাবা, আপনি সেবা করার সুযোগ পেয়েছেন, বাবা মা জীবিত আছে, মানে আপনি তো সবার আগে গিয়ে বলবেন যে আজকের খাবার আমি দিব। মানে খুবই লজ্জাজনক। আর সেখানে যে নাতিপুতি থাকলে তো আরো সবার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয় যে না, একটা ভালো খাবার দিব, এটা তো সে নিজে খাবে না, সেটা তো নাতিপুতিরে খাওয়াবে, সুতরাং দিয়ে কি হবে, দিব না। এগুলো কিন্তু আমি যেটা বলছি একেবারে রিয়েল কাহিনী। হ্যাঁ, ওকে, বলুন। তারপর এই জন্য 3-4 জনকে ম্যানেজ করে বেশি বেশি করে দিতে হতো। হ্যাঁ, এখন আমার দাদা দাদি, তারপর আমার ফুফু চলে আসছে বাড়িতে, ফুফুর খাবার আমাদের। তো আমার আব্বা টঙ্গিতে থাকতো, ওরা যা ইনকাম করতো এখানে বাসা ভাড়া দিত, আমাদের দিত। তো মানে আমার আব্বাও একবারে হয়ে গেছে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে যখন কেউ খাবার দেয় না, যে খাবার দিলেই নাকি আমাদের ভাই বোনদের খাওয়াইলাম, আমাদের আদর করে, বিশেষ করে আমার চাচাদের যখন বাচ্চা হয়েছে তখন থেকে হিংসাটা আরেকটু বাইরে গেছে, যে সব আমাদের করে, ওদের ছোট ছোট বাচ্চা কুলে নেয় না, করে না। এখনো নাকি হ্যাঁ, যে আমি বড় হয়ে গেছি, তারপরেও নাকি এখনো যদি পারে আমার কুলে নিয়ে হাঁটবো, এরকম ধরনের অনেক কিছু বলতো। তো আমার দাদি কথা বলতো না, কারণ কথা বললে ঝগড়া, কথা বলতো না। আমার মায়ের তো আর কোনো খবরই নাই। নানি বাড়িতে যে শেষ একবার মায়ের খাইছে, আমাদের ভাই বোনকে একবার চুরিও, আমি পিছনে একটা কথা ফালাই আসছি যে আমাদের ভাই বোনকে আমার মা একবার চুরি করে নিয়ে আসছে। তো আমার দাদি অনেক মানুষ টানুষ নিয়ে, আমাদের এলাকার মেম্বার টেম্বার নিয়ে পরে আমাদেরকে আনছে। তো এই যে সিচুয়েশন গুলো আপনি দেখতেন, মা একবার টানাহেচড়া করছে, বাবা নিজের কাছে নেই, দাদির বাড়িতে মানুষজন ভালো চোখে দেখে আবার দেখে না, কেমন লাগতো ছোটবেলায়? এই প্রশ্নটা আমি একেবারে বেকুবের মতোই করলাম। একটা শিশুর মনে তখন কেমন লাগতে পারে, যারা এই ভুক্তভোগী হয়েছেন তারাই কেবল বুঝতে পারবেন। তারপরে ওর মুখ থেকে আমরা একটু শুনতে চাই। ভাইয়া, যখন সবার কাছ থেকে এরকমই করতো, তখন কারোর কাছে বলতেও পারতাম না, নিজে সহ্য করতে পারতাম না। তো দেখা গেছে অনেক দূরে যে বৈশা হয়তো কিছুক্ষণ কাঁদতাম আর বলতাম যে আল্লাহ, আমাদের ভাগ্যে তুমি এই লেখছিলা যে আজকে আমার মা বাবা তাই কেউ নাই। এক্স্যাক্টলি, বাপ মা থেকেও এতিম। তো অনেক দূরে থেকে বসে বসে কান্দা মনটা হালকা করে বাড়িতে আসতাম। ক্লাস 6 এর ঘটনা আপনি বলতেছিলেন, বলেন ক্লাস 6 এর পর থেকে শুনি। তারপর ক্লাস 6 এ উঠার পরে, যখন ক্লাস 6 এ উঠার পরে ওই সময় পুরো খরচই আমার কাকা দিছে, ছোটটা। জি। ছোট কাকা দেওয়ার পরে আমি যখন ক্লাস 7 এ উঠি, তখন আমার কাকা বিয়ে করছে। আচ্ছা। তো আমার কাকা বিয়ে করছে, বিয়ে করার পরেও যে দেখা গেছে যে আমার কাকির একটা জিনিস লাগবে, আমার কাকি বলছে, তো আমি যদি বলছি যে কাকা আমার এই জিনিসটা নাই, তো দেখা গেছে কাকার কাছে 10টা টাকাই আছে, কিন্তু কাকিরও দিতে হইব, জিনিসটা না দিলে না হইব। কিন্তু আমি যদি বলতাম তো ওই জিনিসটা না দিয়ে আমারে দিত। আচ্ছা আচ্ছা। তো এটা দেখা আমার কাকি মানে অনেক আজে বাজে কথা বলতো। তো আজে বাজে কথা বললে আমার কাকি অনেক মারতো আমার কাকা। ওহো, প্রথম দিকে এটা? হ্যাঁ, মারতো। মারলে দেখা গেছে যে মারার পরে কিছুদিন কাকি আবার আমাদের সাথে ভালো করে, কিছু করে না। তো আবার রাত্রেবেলা যদি কাকা কিছু নিয়ে আসতো কাকির জন্য, তো যদি বলতো যে একটু খাও, একটু সকালে রোকসানারে দিও, আচ্ছা, সেই ঝগড়া করতো। মানে আপনাদেরকে সহ্য করতে পারতো না আর কি? না। আচ্ছা, তখন কি কাকার বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? না, তখন বাচ্চা কাচ্চা ছিল না? বাচ্চা হয় নাই। আচ্ছা। তো এরকম করতো। তো কাকার কাছে আমি ভয়ে একবার যদি বলতাম তো আবার বলতাম না, যে মারামারি করবে। হ্যাঁ, আমার আব্বার কাছে বললে আমার আব্বা বলতো যে আমি আর কি করবো, আমি তোমার খাওয়াই আমার করতাম, লেখাপড়া করার মতো খরচ দিতে পারতাম না। ঠিক আছে, তো দিত না। তো দেখা গেছে যদি আমার একটা খাতা শেষ হইতো, যখন দেখছি যে আর পারতেছি না, তখন যে কাকারে বলতাম আমার খাতা নাই। নয়তো যে স্কুলে যাওয়ার সময় যদি 2 টাকা 3 টাকা দিত কাকায় কি দাদা, ওই টাকাটা আমি রাইখা দিতাম। রাইখা দিয়া একটা কলম শেষ হইতো, ওই সময় একটা কলম 3 টাকা ছিল, কলম শেষ হইতো, আমি একটা কলম নিয়ে আসতাম,
যে তাও কিনা খাতা বানাইতাম, সবাই এমনি খাতা কিনে আনতো, হুম। আমি দিস্তা তাও কিনা খাতা বানাইতাম। ওকে। তো সবাই একটা স্কুল ড্রেস দেখতাম 6 মাস করতো, আর আমি একটা স্কুল ড্রেস 2 বছর করতাম। তো এরকম করতে করতে আমার ক্লাস 7টা শেষ হলো। যখন ক্লাস 8-এ উঠছি, তো ভালোই নিজের ইতে যতটুকু পারছি, আমি ফেল করি নাই কোনো ইতে। প্রাইভেট পড়া কি জিনিস ভাই আমি জানি না, আমি বলতে পারবো না। তো যখন ক্লাস 8-এ উঠি, তখন আমার আব্বা সবাই বলে যে এখন তোমার মেয়ে বড় হয়েছে, আর গ্রামে বিশেষ করে যা হয় আর কি, যে এখন মেয়ে বড় হয়েছে, এখন মেয়ে এই বাড়িতে যায় ওই বাড়িতে যায়, সন্ধ্যার পরে ঘরে থাকে না, বাড়িতে এসে বড়। এইসব কমপ্লেন দেওয়া শুরু করে। হ্যাঁ, মানে গ্রাম এলাকা তো দেখা গেছে আমাদের এখানে টিভি নাই, জি টিভি দেখতাম। ওই সময় একটা অনুষ্ঠান হতো, ওই যে আলিফ লায়লা, জি। তো ওই অনুষ্ঠানটা দেখার জন্য দৌড়াইতাম। হুম। তারপরে যে আমাদের গ্রামে সবার কাছ থেকে 10 টাকা 5 টাকা করে উঠায়া জি যে ভিডিও না দেখতো সবাই, জি। সিডি। যে হ্যাঁ, তো ওটির মধ্যে যাইতাম দেখতাম। তো এদিনিয়া সবাই মানে বলতো আমার আব্বারে। আচ্ছা তো আমার আব্বা বলছে যে ঠিকই তো, যে যাই হোক আমার সন্তান। তো আমার আব্বা বাড়িতে এসে পড়ছে। আচ্ছা। আমার আব্বা বাড়িতে এসে পড়ছে, বাড়িতে আসার পরে মানে যখন আপনাদের জন্য বাড়িতে চলে এসছে। হ্যাঁ, তো দেখা গেছে যে আমার আব্বা বাড়িতে আইসা, তো আমাদের গটর তো আগে সব ভাঙ্গা টেঙ্গা ছিল, আবার গটর উঠাইছে ই করছে। তো আমি কখনো ই করতাম না। তো আমার আব্বা বাড়িতে আসার পর আমি শুধু আমার আব্বার কাছে শুইতে চাইতাম। আচ্ছা। মানে সবাই আমার অনেক বকতো, অনেক বকাঝকা করতো, এমনকি আমার অনেক মারতো এটা নিয়ে, যে বাবার কাছে কেন যাস? যে আমি বড় হয়েছি, আমার লজ্জা নাই, এই নাই সেই নাই। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাবার হাতে তো কখনো পানিনি। এবং যখন আপনি ক্লাস 7-এ পড়েন তখনকার ঘটনা এটা না? ক্লাস 7-8। ক্লাস 8-এর ঘটনা। এই সময় যখন বাবার কাছে গেল পিতৃস্নেহ পাওয়ার জন্য, তখন আবার সামাজিক ভাবে তার দিকে, হয়তো সেটা সমাজের দিক থেকে ঠিকই আছে, অন্যরকম একটা সেন্স তার উপর চড়াও হচ্ছে। বুঝুন, একটা মানুষের বেড়ে ওঠার জায়গাটা থেকে, একটা নারীর বেড়ে ওঠার জায়গাটা থেকে কতটা কঠিন হতে পারে যেটা ছিল রোজির শৈশব। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলি, যে সিচুয়েশনে, যে পরিবেশে শিশুকে আমরা বড় করছি, সামহাও তার ক্যারেক্টারের মধ্যে, তার চরিত্রের মধ্যে এবং তার চিন্তা ভাবনার মধ্যে সেই পরিবেশটাকে সে অ্যাডপ্ট করে, এবং এটার রেজাল্ট তার জীবনে পড়ে। শুধুমাত্র তার জীবনে পড়ে না, তার চারপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশের উপরে পড়ে, কারণ সে সেভাবেই অ্যাক্ট করতে থাকে। তারপর হ্যাঁ, তখন আমার আব্বা বাড়িতে আসার পর মানে আমি আমার দাদিকে ছাড়া আমার ঘুম আসতো না। আমার দাদিকে ছাড়া আমি কারো কাছে শুইতাম না। যতক্ষণ আমার দাদি আমার পাশে না শুইতো ততক্ষণ আমি শুইতাম না, আমার দাদির সাথে সাথে হাঁটতাম। তো আমার আব্বা আসার পরে আমি আর কারো কাছে যাই না। আচ্ছা। তো আমি জানি যে আমার জায়গা দিব না, তো কি করতাম, আব্বার সাথে ঘুমানোর জন্য মানে সন্ধ্যাবেলায় যে শুয়া ঘুমের ভান করে থাকতাম। আচ্ছা। যে হয়তো যদি ঘুমাই থাকি বলবো যে থাক ঘুমাই গেছে, ডাকাডাকি করলো মানে আমি উঠতাম না, আচ্ছা আচ্ছা। যে বুঝাইতাম যে আমি ঘুমাই গেছি। মানে বাবা ডাকলেও আপনি যেতেন না? না, আমার আব্বা বলতো যে আচ্ছা থাক, শুয়ে থাক। আচ্ছা আচ্ছা। তো আমার সৎ মা মানে বাবার কাছে কি আপনি থাকতেন, কিন্তু কেউ ডাকলেও আপনি বাবার কাছ থেকে উঠতেন না? না। আচ্ছা। তো ট্রেনে উঠছি, এসএসসি পরীক্ষা দিছি। ওই সময় ভাইয়া মাঝখানে একটা কথা বলি, যে আমার প্রতিবেশী একটা কাকা ডাকতাম, ওনার একটা শালা আসতো, আমরা মামা ডাকতাম, দুষ্টামি করতাম। তো উনি ডেলি প্রতিদিন আসতো, বিকাল দিকে আসতো। তো আসলে মানে ওই সময় কি প্রেম ভালোবাসায় বুঝতাম না। কি আসতো যেন? মানে আমার কাকার শালা। কাকার শালা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রতিবেশী কাকার শালা। তো আসতো, তো প্রতিদিন বিকালে আসতো, আমরা দুষ্টামি করতাম, মামা ডাকতাম। তো কাকার শালা তো মামা, যে আমার চাচাতো বোন আছে, ওর মামা ডাকে, তো আমার বোন মামা ডাকলে আমার মামা না, মামা ডাকতাম। তো এরকম করার পরে ভাইয়া ঘটনা হয়েছে, আমাদের প্রতিবেশী একটা চাচাতো ভাই আছে, সে আগে বিয়ে করছে। আচ্ছা। ঠিক আছে, সে একটা বিয়ে করছে, তার একটা বাচ্চাও আছে, তারপর বউটা সে ছেড়ে দিছে। তো বউটা ছেড়ে দেওয়ার পরে দেখতাম আমার দাদার সাথে আসতো আমাদের বাড়িতে করতো, তা আমরা দুষ্টামি করতাম। তো হঠাৎ আমার বিয়ের প্রস্তাব দেয়। তো ছেলে প্রস্তাব দেয়? হ্যাঁ। দাদার কাছে? না, আমার দাদার কাছে সরাসরি দেয় না, অন্য একজন দিয়ে আমার দাদার কাছে। ওনার কি ছেলে মেয়ে ছিল? হ্যাঁ। ছেলে মেয়ে থাকা অবস্থায় ছেড়ে দিয়েছে, ওই অবস্থায় আপনাকে বিয়ের প্রস্তাব দেয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মানে জানে যে মানে ওটা যেও মানে এই বিয়েটা নিজের ইচ্ছাতে করে নাই, পরে নিয়ে আটকায় বিয়েটা করানো হয়েছে। আচ্ছা। সে কারণে মানে সে ই করতে পারে নাই। ওকে। তারপরে আমার দাদা একদিন দুদিন 3 দিন ই করতে করতে, তো সে প্রতিদিন কথাটা যখন অন্য করে দিয়ে বলাইছে, বলানোর পরে সে প্রতিদিন আমার দাদার কাছে এসে বসে থাকতো। আমি যখন এই কথাটা শুনছি, শোনার পর থেকে যদি দেখতাম ওরে, যতক্ষণ দেখতাম যে হ্যাঁ আমাদের বাড়িতে আছে, ততক্ষণ আমি বাড়িতে আসতাম না। মানে পছন্দ করতেন না? না। ওই সময়টাতে কাউকে কি নিজের মন থেকে ভালো লাগতো? না। ভালো লাগতো। আচ্ছা।
ক্লাস আপনি এসএসসি পরীক্ষার পরের কথা বলছেন এটা? হ্যাঁ, আচ্ছা, ওকে। তো সারাক্ষণ স্কুল নাই কিছু নাই, সারাক্ষণ ঘুরতাম, খেলতাম, খাইতাম। তো যতক্ষণ দেখতাম হ্যাঁ আসতো ততক্ষণ আমি বাড়িতে আসতাম না। সেই আমাদের বাড়ির পিছনে একটা অনেক বড় একটা বন আছে, ওই বনের মধ্যে যাই সবাই মিলা এই যে দাঁড়িয়ে খেলতাম। সন্ধ্যার পরে বাড়িতে আসতাম। তারপর আমার দাদা আমার কয় যে হ্যাঁ পড়াতে পড়াতে আমার দাদারে ফালাই দেয়, আমার দাদারও দাদিরও। তো ওরা রাজি হয়ে যায়, রাজি হইয়া আমারে কয়। তা আমি তো এটার মধ্যে কোনো সময় রাজি না। তো এর মাঝখান দিয়ে আমার সৎ মা ওটাই কি যে আমি এর সাথে প্রেম করছি, আমি এর সাথে প্রেম করছি। কারণ হ্যাঁ আমার বিয়ে করতে না পারলে ফাঁসি দিয়ে মরে যাবো, বিষ খাইবো, কারণ আমি বিয়ে করবো নাকে, রাজি নাকে। মানে যে ছেলেটা এসে এরকম করছে, আপনাদের বাড়িতে কাজ করে দিচ্ছে, সেই ছেলের সঙ্গে এই ধরনের কথা বলে হ্যাঁ আপনার আমার সৎ মা। আচ্ছা, যে না তো প্রতিদিন হ্যাঁ বইতে, অথচ আমি মনে হয় তার সাথে ভালো করে কোনোদিন কথাও বলেননি, কথা বলেননি। আচ্ছা, তো এরকম করার পরে তো আমার দাদা দাদি বলতো যে আমার নাতিরা ছোট থেকে ফালছি, এদের আবার অনেক জায়গা জমিন ছিল, ঠিক আছে, আমাদের তুলনায় অনেক ছিল। আচ্ছা, তো গ্রামের মানুষ যা বুঝে আর কি, যে ঘরের ভাত খায় আর কিছু না হোক অন্তত 3 বেলা আমার নাতি পেট ভরে এখন ভাত খাইতে পারবো। আচ্ছা, আমার দাদা দাদি ওটা বলতো। আচ্ছা, তো বলার পরে যাই হোক একটা পর্যায়ে মানে হ্যাঁ সবার ইয়েতে গ্রামের বুঝেন তো, পরে একটা পর্যায়ে রাজি হইলাম। আপনি রাজি হয়ে যান ওই লোকটাকে বিয়ে করার? হ্যাঁ একটা পর্যায়ে রাজি হইলাম। লোকটার নাম কি ছিল? আমার নাম মন্না। মন্না ছিল। আপনার চেয়ে বয়সে কত বড় ছিল? আমার চেয়ে বয়স মনে হয় 8-10 বছর। 8-10 বছরের বড় হবে। আগে একটা বিয়ে করা ছিল এবং ওই সংসারে বাচ্চাও ছিল। কয়টা বাচ্চা ছিল? একটি বাচ্চা ছিল। ছেলে না মেয়ে? মেয়ে ছিল। কত বছর বয়স? ওই মেয়েটা হওয়ার 1 মাস না 2 মাস পরে গোটা ছেড়ে দিচ্ছে। মেয়েটা কেউ আপনার এই ভদ্রলোকের সঙ্গে ছিল নাকি নিয়ে গিয়েছিল? নিয়ে গিয়েছিল। তো সবাই মোটামুটি জোরাজুরি করাতে আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ একটা পর্যায়ে মানে আমার দাদি দাদা অনেক কান্নাকাটি করে যে তোর সারা জীবন অনেক কষ্ট করছস, অনেক কি করছস, মানে এই ছেলের কাছে গেলাম তো 3 বেলা খেতে পারবি। হ্যাঁ যার কিছু না পাস অন্তত 3 বেলা ভাত খেতে পেট বুড়া। আচ্ছা, ঠিক আছে। তো এটি করে আমার আব্বা কিন্তু রাজি না। আচ্ছা, তা আমার আব্বার আমার সৎমা যখন ভুল বুঝাইছে যে আমি প্রেম করছি আমি বিয়ে দিত নাকে, তখন থেকে আমার আব্বু আমার আর দেখতে পারে না। আচ্ছা, ঠিক আছে। তো কি করবো, রাজি হয়েছি, বিয়ে দিল। তো ভাইয়া 5-6 মাস ভালো সংসার করছি। এখন সবাইতে মাইনা নিচ্ছি, কি করবো। আর এমন তো না যে আমি কারোর সাথে প্রেম করতাম, কারো ভালোবাসতাম, যার কারণে আমার কোনো অমনীতি কি। তো 5-6 মাস ভালো থাকার পরে 5-6 মাস পর থেকে এসে আমারে মানে অনেক টর্চারিং করে, যে আমার বাপের বাড়ি থেকে এটা দেয় না হিটা দেয় না। ওই যে 5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল। 5,000 টাকা? আচ্ছা, 5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, ওই 3,000 টাকা দিচ্ছে, 2,000 টাকা পাওনা ছিল। আচ্ছা, আমার আব্বা বলছে যে পরে দিব। তো এটা নিয়ে অনেক কথা বলতো। তো ওই সময় আমার একটা বেবি কনসেপ্ট করি আমি। তো যখন শুনছে যে আমার বাচ্চা হবে, তখন আমার আব্বা আমার বাড়িতে নিয়ে আসছে। আচ্ছা, বাবা কি তখন সৎমাকে নিয়ে দাদার সঙ্গেই থাকতো? হ্যাঁ বাড়িতেই থাকতো। এখন মানে আমার আব্বা বিয়ের পরে মানে আমার কষ্ট হইব দেখা, বাজার তো মানে আমার স্বামীর বাড়ির সাথেই বাজার, আমার স্বামীর বাড়ি পার হয়ে আমাদের বাড়ি আসতে হয়। তো আমার আব্বা বাজার করলে 2টা মাছ কিনলে একটা মাছ আমার জন্য কিন্তু একটা বাড়িতে নিয়ে আসতো। আচ্ছা, মানে মনে হয় না ভাইয়া আমি সংসার করছি, ঠিক আছে, আমার স্বামীর রোজগারের টাকা মনে হয় না আমি খাইছি, বাবাই দিয়ে আসতো, সব আমার বাবারটাই। তো এরকম করার পরে যখন শুনছে, তা আমি তো বুঝতে পারি নাই যে আমার বাচ্চা হয়েছে। তো আমার শাশুড়ি শুনে বলতো মানে যে কার বাচ্চা কিসের বাচ্চা আমরা শুনছি না, মানে এত গ্রামের মধ্যে কি নিয়ম, এই বাচ্চা বলে বলে কি এই শাশুড়ি গিয়া আমার বাপের গিয়া হলুদ দিত, ই করতো। তা আমি জানি না, বুঝি না। তা আমার আব্বা নিয়ে আসতে কয় যে যেমন সেটাও, মানে তাদের অনেক শখ একটা নাতি। তো আমার আব্বা নিয়ে আসছে যখন আমি 6 মাসে প্রেগনেন্ট, তখন থেকে আমার নিয়ে আসছে। তো তখন থেকে আমার স্বামীরে আমার বাপে খাওয়াইতেছে 6 মাস থেকে। খাওয়াচ্ছে মানে কিভাবে? মানে আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমার স্বামীও আমার সাথে আমার স্বামীও চলে আসছে। কারণ আমার স্বামী কাজ করে, ঠিক আছে, কিন্তু ওর কাজের টাকা দেয় না, মানে আমাদের উপরে খায়। এটা তো খুবই লজ্জাজনক কথা হলো তাহলে। ঠিক আছে। তো আমার ছেলে হলো, ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে মানে সবাই অনেক খুশি। তো ছেলে হওয়ার পরে আমি 6 মাসের গর্ভবতী অবস্থায় বাড়িতে গেছি। আমার ছেলেটা হওয়ার 3 মাস পরে আমার শ্বশুর বাড়িতে আসে। তো এখন তো আমার ছেলে আমার সাথে দিব না আমার আব্বা, যে হেরা ছাড়া আমার ছেলেটার নাম রাখছে নাইম। তো নাইম রে ছাড়া আমার আব্বা থাকতে পারে না। তো আমার যে ভাইয়া বাচ্চা হয়েছে, আমি মানে ওইরকম আমার কোনো নাই। তো আমার আব্বা বলতো যে এই বাচ্চাটা ই করে লাগবো, সারা মারে লাগবো, এই করবো সেই করবো। মানে আপনি বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার দিকে অতটা কনসেন্ট্রেশন নাই না। আচ্ছা, মানে বাচ্চা যে কি মা হওয়াটা কত গর্বের, আমি এরকম বুঝতেনি না আপনি। আচ্ছা, পরে এখন দেখা গেছে যে বুকের দুধ খাওয়াবো,
বাচ্চা তো আর রাখা, যখন কাঁদতো আমার আব্বা কুলে করে নিয়ে আসতো আমার শ্বশুর বাড়ি, হুম। যে একটু বুকের দুধ খাওয়াইলে আমার বাবা নিয়ে চলে যেত। মানে কাছাকাছি ছিল নাকি আপনাদের? হ্যাঁ, পাশাপাশি আচ্ছা। নিয়ে যেত। তো যখন আমার বড় ছেলেটার বয়স 7 থেকে 8 মাস, জি। তখন মানে আমার উপর টর্চারিংটা একটু বাইরে যায়। এই যৌতুককে কেন্দ্র করে? হ্যাঁ, আচ্ছা। তো বাইরে যায় একটা পর্যায়ে আমারে একদিন আমারে অনেক মারে। হুম হুম হুম। আমার স্বামী, আমার শাশুড়ি আর আমার জাল, 3 জনে মিল্লা। 3 জনে মিলে গায়ে হাত তোলে? হ্যাঁ, মানে রাত্রেবেলা কি কারণে গায়ে হাত তোলে? মানে এই টাকাটা নিয়া, মানে প্রতিদিন বলতো যে টাকার কথা। তো দেখা গেছে পরে সহ্য করতে না পারে আমি বলছি যে আপনারা যে 2000 টাকা পান না, 2000 টাকা কি আপনারা দিয়ে আসছিলেন? হুম আর এ পর্যন্ত যে আমার বাপে যে খাওয়াইতেছে এই করতেছে হিরা দেন না, 2000 টাকাই দেন, হুম দিত না। শুধু এটাই বলছি। হুম। তো আমি নাকি আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছি, এটা নিয়ে আমার শাশুড়ি এরা ঝগড়া করতেছে, তা ভাইয়া আমারে বকতেছে ই করতেছে, মানে আমিও কথা কাটাকাটি করতেছি। এমন সব আমার স্বামী শুনছে করে, তো এত আগে থেকে আমার শাশুড়ির কথা শুনে, আমার শাশুড়ি যা বলে তাই। কি কাজ করতে উনি? রিক্সা ফেলে আচ্ছা, তো পয়সার রোজগার তো খারাপ থাকার কথা না। না, মানে ইনকাম করতো কিন্তু আমারও শান্তি করতো, কষ্ট দিত। আচ্ছা। তো দেখা গেছে যে কষ্ট দেওয়ার পরে আমার বাড়ির যাইতে দিত না, আমার বাপের বাড়িতে। তো আমার আব্বা মানুষের কাছে শুনে যে আমার এই অশান্তি, মানে রাগ করে আমার আব্বা আসে না। তো আমার আব্বা করতো কি, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি পাতার টুকরো কুড়াইতে যায় আমার বাড়ির দিকে, তো ওদের পাতার খাসার ভিতরে বাড়ির মধ্যে ভাত তরকারি মানে পাতার ভিতরে করে দিয়ে দেয়। তো এটি দেখলে তো আমার শাশুড়ি আরো ঝগড়া করতো। আমি করতাম কি, আমার প্রতিবেশী একটা জালের ঘরে যাইয়া এটি খাইতাম, খাইয়া আবার মানে এগুলা পাকঘর রাই খাইতাম। আচ্ছা আমার জালের মাইয়া আইনা দিত, ওই ঘরে বইয়া খাইতাম, ওই ঘরে আবার রাই খাইতাম। আচ্ছা আচ্ছা। তো এরকম করতে করতে, তো ওই দিন ভাইয়া ছিল বৈশাখ মাস, অনেক ঝড় বৃষ্টি, অনেক তুফান। তো কথা কাটাকাটির মধ্যে আমার মারে, তো এমন মায়ের দিচ্ছে, তো ঝড় বৃষ্টির মধ্যে গ্রাম এলাকায় এমনিতে কারো করে কেউ যায় না, ঠিক আছে। সন্ধ্যার পরেই কিভাবে জানি কেমন একবারে নীরব হয়ে যায়। পরে ওরা ভাবছে আমি মারা গেছি। ওহো। মারা গেছি ভাইবা, মানে আমাদের এখানে একটা জায়গা আছে ভালো না, মানে ওইখানে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, ঠিক আছে, মানে অনেক খারাপ জায়গাটা। তো ওটার মধ্যে মানে অনেক বড় একটা গর্ত আছে। আমাদের গ্রামে তো মাটির ঘর, ঠিক আছে, যে মাটি উঠায় ঘর দেয়, এটা অনেক বড়, মানে এটার মধ্যে মানুষ নামলে উপরে থেকে দেখা যায় না, নিচে থেকে উপরের মানুষ দেখা যায় না। তো এটার মধ্যে পানিও ভর্তি। তো আমি মইরা গেছি ভাইবা, রাত্রে মনে হয় 9:30 10টার দিকে, 8টা 9টার ভিতরে ঝগড়া হয়েছে, আমার মারছে। তো এতটুকু বলতে পারলাম আমি। তারপর যখন আমি অজ্ঞান হয়েছি, তখন হেরা ভাবছে আমি মারা গেছি। এখন তো ওদের বয়ে আমার করছে কি, রাত্রি করে 3 জনে নিয়ে মানে ওই গাটা মধ্যে ফালাই দিয়ে আসছে। আমার বাচ্চা তো আমার বাপের বাড়িতেই থাকে, আমার সাথে থাকে না। তো ফালাই দিয়ে আসছে। পরদিন সকাল 10টার দিকে যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি টুকাইতে যায়, ওরা যায় দেখে আমি এখানে পড়ে রয়েছি। তো ওরা মানে বলতেছে যে আমার ছেলের নাম নাইম, তো যে নাইমের মায় না এই এর মধ্যে পানির মধ্যে গিয়ে শুয়ে রয়েছে, ভূতে ধরছে। তো আমার দাদি না খবরটা শুনা, মানে আমার দাদি একদম পাগল হয়ে গেছে, মানে পাগল যারা বলে আমার দাদি আমার বাবা। পরে শুনছি মানুষের কাছে ওরা বলছে যে ওরা কি করছে, আইসা আমার আনছে, আমাদের নরসিংদী হাসপাতালে ভর্তি করছে, সদর হাসপাতালে। 2 দিন পরে আমার জ্ঞান ফিরছে। ওরা এই কাজটা করেছে মূলত যাতে করে আপনি যদি মরে যান তাহলে আপনার উপরে দোষ চাপাতে হ্যাঁ, পারে। বলবে যে আমার মানে ভূতে ধরছে, ই করছে, মানে ওই জায়গাটা ভালো না। তো তো ওরা ওরা করতেছে কি, ওরা বলছে আমার বাপের যে কালকে রাত্রে নাকি আমি আমাদের বাড়িতে গেছি, যে হয়তো কইছে নাইমের অসুখ নাইমে আনতে যায়, আমরা কি জানি। নাইম আপনার ছেলে? হ্যাঁ। তো আমি সুস্থ হওয়ার পরে সব বলি খুইলা, বলার পরে আমার আব্বাও কইতাছে যে থাক, যা হয়েছে এই পর্যন্তই শেষ, তোরেও আমি পালমো, সেরাও আমি পালমো, মানে ছেলেটারও পালবে মানে আপনার ছেলে? আর আমারে দিবে না। হ্যাঁ, আচ্ছা। আমারও পালবে, আমার ছেলেও পালবে, আমার আর দিবে না। আচ্ছা। তখন মানে ভাই সংসার কি, জীবনটা কি, বাচ্চা কি একটু একটু বুঝি, তা আমার আর দিবে না। তো আমার আব্বা যা বলে আমি তাই করি। তো আমার আব্বা নিয়ে নারী নির্যাতন একটা মামলা করে ওই সময়টাতে? হ্যাঁ, আমাদের নরসিংদী আচ্ছা। জাজ কোর্টে। তো আমার আব্বার সাথে যে মামলা করি, তো আমার আব্বা বলতেছে যে আমি চাই না যে তোর সংসারটা ভাঙ্গা যাবে, একটা বাচ্চা এসে, কিন্তু হ্যাঁ একটু শাস্তি দিই। আমার আব্বা আমার বলতো, আর আমার দাদি বলতো যে না আর দিমই না, প্রয়োজন আমি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবো, আমার নাতির আমি খাওয়াবো। আচ্ছা, তো মামলা করার পরে কি হলো? তো মামলা করার পরে যখন জানি বলে যে নোটিশ আসে, যে মামলা করে তারপরে ওদের বাড়িতে নোটিশ আসছে, আসার পরে নাকি আমার শাশুড়ি একটু মানে অনেক দরজাল ওই লোকটারে দৌড়াই দিচ্ছে, মানে যে নোটিশ নিয়ে আসছে? হ্যাঁ, কিসের মামলা হয়তো মানে না এসে, পরে লোকটাই যাইয়া মানে কোর্টে যাই বলছে। আচ্ছা। তো
তো বলার পরে ভাইয়া আমি আর জানি না, আমার লাইফে আমি মানে কোর্ট মামলা দেখি নাই, করি নাই কখনো। তো গেছি, তো যখন মানে হাজরিয়া ডেট ফেলাইছে ওই দিন আমি, আমার দাদি, আমার আব্বা, আমার বাচ্চারা ফুলে ফুটে আসবো। তো বাজারে আমার আব্বা রিক্সা আনতে গেছে, আমরা দাঁড়াই গেছি। তো যে দোকানের সামনে দাঁড়াইছি ওই দোকানেই বসা ছিল আমার স্বামী। তো আমাদের শোনায় বলতেছে যে আজকে জামু যে শ্বশুর বাড়ির লাল দালানের ভাত খাইতে দিই, আমার আটকায় ফিরায়, মানে অনেক কিছু আপনাদেরকে শুনিয়ে শুনে বলছে? হ্যাঁ। ওকে। তো আমার শাশুড়ি গেছে, আমার বাসুর গেছে, স্বামী গেছে, আমরা গেছি। তো যাওয়ার পরে ভাইয়া আমি শুধু আমার বাচ্চাটা কোলে নিয়ে কাঠ করে দাঁড়াইছি, এতটুকু বলতে পারবো। শুধু মানে কাঠ করে দাঁড়াইছি আমার বাচ্চাটা কোলে নিয়ে। আর যে জজ সাহেব উনি শুধু আমার বাচ্চাটা দেখলো, আমারে দেখলো, তারপর মানে ওদের আটকাই দিল। ঠিক আছে, এবার আটকাই দিচ্ছে। আটকাইছে পরে আমি মানে আমার কিছু জিজ্ঞেস করে নাই। না জিজ্ঞেস করে আটকে দিয়েছে? হ্যাঁ, কিছু জিজ্ঞেস করে নাই। তো জিজ্ঞেস করে নাই, পরে শুনছি আর কি দ্বিতীয় হাজিরাতে যাওয়ার দিয়ে পরে শুনছি যে আমার বাচ্চাটা নাকি অনেক কান্না করছে ওর কাছে যাওয়ার জন্য, বাবার কাছে যাওয়ার জন্য। ওই যে জজ সাহেব ছিল উনি নাকি দোতলায় ছিল, তারাই নাকি দেখছে যে ওর বাপে মানে বাদাম খাইতেছে আর অন্য 2-3টা মেয়ের সাথে হাসাহাসি করতেছে। আচ্ছা। আমার বাচ্চাটা নাকি 2-3 বার ব্যথাও পাইছে পইরা, তাও ডাক দেয় নাই, নেয় নাই। আচ্ছা, তো আটকায় দেওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে মানে জেলখানায় নিছে গা, আপনি জামাইকে জেলখানায় নিল? অ্যারেস্ট করছে। আচ্ছা। তো নেওয়ার পরে এখন হেরা আমার আর নিব না, তারা যেমনি পারে যত টাকা লাগে এরা মানে ছুড়ে আনবো। আচ্ছা। এরকম করতে করতে ভাই অনেক জায়গা বিক্রি করছে আমার শাশুড়ি, বিক্রি করে টাকা খরচ করছে কিন্তু বাইর করতে পারেনি। আচ্ছা। একটা পর্যায়ে বলতেছে যে দেখেন এর তো নারী নির্যাতন জানি কি জানি মা ও শিশু মামলা না কি জানি মামলা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মামলার নাম না বললেও চলবে। হ্যাঁ, তো ওর বউ ছাড়া এই মামলাটার দাবি হইতো না। মানে আপনি গিয়ে যদি ছাড়াই নিয়ে আসেন তাহলে ছাড়তে পারবেন, ওরা ছাড়তে পারবেন না? পারবো না। আচ্ছা। তো আমার আব্বা বলছে যে ঠিক আছে পরে বার করে আনবো, কারণ আমার মায়ের নামে কও যে কতটুকু জায়গা লিখে দিত। আমার আব্বা বলতেছে কারণ এরা জায়গা লিখে দিব না, অথচ আমার আব্বা যতটুকু জায়গার কথা বলছে তার সাথে মানে 3টা জায়গা ওরা বিক্রি করছে। আচ্ছা। তো যখন এক পর্যায়ে পারে না তখন আমার বাচ্চারা অনেক কান্দে, বাপের জন্য অনেক কান্নাকাটি করে। তো একদিন জেলখানায় যাই দেখার জন্য। ঠিক আছে, যাওয়ার পরে জেলখানার মধ্যে অনেক কান্নাকাটি করে। আচ্ছা। তো কান্নাকাটি করার পরে আমার মায়া লাগে, বাচ্চাটাও কান্দে, হ্যাঁ কান্দে, থাক মানে জামাইও কান্নাকাটি করছে? হ্যাঁ। তো ভাবছি যে ভাই জীবনে বাপ মা থাকা সত্ত্বেও বাবা মার আদর পাইছি না, আমার মতো কি আমার সন্তানও? তো কথাটা ভাইতে বাড়িতে কারোর কাছে না বললে আমি আমার শাশুড়ির সাথে কোর্টে যাইয়া তো আপোষনামার মধ্যে আমি সিগনেচার করি যে আমরা মীমাংসা হয়ে গেছি, স্বামী স্ত্রী মিলে গেছি। আমি সাইন করে দেওয়ার পরে মানে ওরা জামিন দেওয়া দেয়। এই কথাটা আমার বাপে শোনার পরে মানে আমার বাপে আরো অনেক রাগ, কেন তুমি করলা এটা? হ্যাঁ, যে তোরে মাইরা ফালাই দিছে, হ্যাঁ জাস্ট একটু শাস্তি দেওয়ার জন্য করছি, তোরে তো কইছি না যে একবারে দিতাম না। অনেক রাগ। জেলখানাতে আসার 1 সপ্তাহ পরে আমার মামা শ্বশুর এসে আমাকে নিছে। আচ্ছা। নেওয়ার পরে ও জেলখানাতে বের হওয়ার 2 মাস পরে আমি আবার মানে কনসেপ্ট করেন আবার? হ্যাঁ। জেলে ছিল কতদিন? 3 মাস। 3 মাসের মতো জেলে ছিল। আচ্ছা, তারপর? তো জেল থেকে আসার 2 মাস পরে আমি আবার ই হই, কনসেপ্ট করেন। হ্যাঁ। তখন আমার বাপের বাড়ি, আমার বড় ছেলে তো বাপের সাথেই থাকে, দেয় না, ওর টেনশন করি না। তো দেখা গেছে একটা উসিলা পাইছে আমি নাকি ই করবো। তারপরে আসার 2 মাস পরে আমি আবার দ্বিতীয় বাচ্চা ই করি, করার পর দেখা গেছে আমার মানে আমি আমার সংসারটা গুছাইতে চাইতেছি, কারণ সে একটা সূত্র ধরছে আমার জন্য, জমি বিক্রি করছে, এই করছে সেই করছে। মানে ওরা যে ই করছে আমি যে বলতাম মানে মাঝে মধ্যে ভয় দেখাইতাম যে আমি কিন্তু মামলা উঠাই নাই, আমার অশান্তি করলে মারলে আবার তাম। তো এরা যে মানে একবারে আপোষনামা দিয়ে দিচ্ছে ওইটা আর আমি জানতাম না। ঠিক আছে, মানে একবারে করে মামলাটা উঠাই নিয়ে আসছে। আপনি কি মামলা একবার তুলে নিয়ে আসছিলেন? মানে আমি জানতাম না, ওরা বলতো যে জামিন নামা, কিন্তু আলটিমেটলি আপনি সাইন টাইন করে একেবারে মামলাটা তুলে দিয়েছেন, যাতে আর মামলা নাই। মানে ওরা ওই কাজটা করেছে, কিন্তু আপনি ওই সাইন করে দিয়েছেন। জামিন নামা তুমি সই দিলে তোমার মামলা থাকবো, তুমি জামিনে বাইর করে নিবা। আচ্ছা আচ্ছা, কিন্তু আলটিমেটলি মামলাটা উইথড্র করে নিয়েছেন আপনি? হ্যাঁ। ওকে, সেটা আপনি বুঝতে পারেননি, আপনাকে কারসাজি করে আপনার কাছ থেকে তুলে নিয়েছেন। ঠিক আছে, তারপর? তো তারপরে ওই আমার আবার অশান্তি করে, তো বারবার তো আর
মামলা করা সম্ভব না, কারণ নিজের কাছে একটা লাগে। তখন আর মানে বাবার কাছে যাই মানে কারোর কাছে আর বলতেও পারি না যে আমার এরকম করে। তারপরে হ্যাঁ কাজ করে না, একদিন কাজে গেলে 2 দিন কাজে যায় না, 2 দিন গেলে 3 দিন কাজে যায় না, বাজার টাজার আনে না, মানে অনেক কষ্ট। আমি মানুষের বাড়িতে কাজ করি, কাজ করে যাই করি। তো আমাদের এলাকায় নতুন একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, তা আমি ফ্যাক্টরিতে চাকরি নিই। ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার পরে কিসের চাকরিটা? স্পিনিং মিল। স্পিনিং মিল মানে গার্মেন্টসের চাকরি? হ্যাঁ, চাকরি নেই ভাইয়া, বেতন মাত্র কাজ তো আমি আগে কোথাও কাজ করি নাই, 970 টাকা বেতন ওই কনসিভ করা অবস্থাতেই? হ্যাঁ। আচ্ছা। তো মানে ওই সময় বুঝি নাই যে আমি কি করছি, তারপর যখন বুঝতে পারছি তখন কি করবো, এটা নিয়েই আমি কাজ করি। ঠিক আছে, তো এটা নষ্ট করার জন্য অনেক কি করছি। 2 দিন হাসপাতালেও গেছি, যাওয়ার পরে মানে যতদিনই বলছি যে আমি এটা রাখবো না, ততবারই মানে আমার বড় ছেলেটা অনেক অসুস্থ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তারপরে বাদ দিছি যে থাক, যা আছে ভাগ্যে, আর করবো না। একটার জন্য আমি 2টা হারানো, পরে আর করি নাই। তো মানে এদিকটা ওই করছে কি যে এটা ওর না, এই বাচ্চাটা তার না। মানে আপনার জামাই মনু না কি যেন নাম ছিল? আমার না, মুন্না। মুন্না আপনার সেকেন্ড বেবিটা অস্বীকার করছে যখন বেবিটা পেটে। হ্যাঁ, আচ্ছা। এই বাচ্চাটা তার না। আমার শাশুড়িও বলে, তাইও বলে যে বাচ্চাটা তার না, মানে স্বীকারই করে না, আমার অনেক টর্চারিং করে। কমপ্লেক্সিটিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় শ্রোতা, একবার চিন্তা করে দেখুন। তারপর মানে ওরা বলতেছে যে আমি জেলখানায় ছিলাম, বাচ্চাটা আমগো না, এই সেই। ওরা মনে হয় কোডের কোন ইগো মানে উকিল টুকিলের ফেবর সাথে ই করে যাইয়া আমার জেল খাটাইছে, অনেক বাজে মন্তব্য করতেছে। তো আমিও বলতাম, তর্ক করতাম যে ঠিক আছে তাহলে হিসাব করো, আপনারা সবাই হিসাব করেন, দেখেন আমার বেবিটা আসলে তার কিনা হিসাব করে দেখেন ওই কতদিন জেলখানায় ছিল, আর জেলখানাতে বেরোনোর কতদিন পরে আমার বেবিটা হয়েছে, আপনারা ই করেন। পরে এটা নিয়ে অনেকদিন তর্ক বিতর্ক চলতো। তারপর মাঝখান দিয়ে কই থাক, ওরা যখন অস্বীকার করে যে এটা হেগো না, এই কারণে আমি আর বেবিটা নষ্ট করবো না। ঠিক আছে, মানে আপনি জেদ চেপে গেল আপনার? হ্যাঁ, ওরা যখন বলতেছে যে এটা অন্য লোকের মানুষের, ঠিক আছে আমি আর এটা নষ্ট করবো না। আমি আমার বেবিটা রাইখা দিলাম, আমার বেবিটা নিয়েই আমি কাজ করি। তো যেদিন নিয়ে আমার বেবিটা হইব ওই দিনও আমি কাজ করি, সারাত এসিড ডিউটি করে সকাল 6টা বাজে ডিউটিতে গেছি, 2টায় আসছি। 2টা বাজে ডিউটিতে আইসা রান্না বান্না করে গটর গুছাইয়া মানে রাত্র এসা নামাজের দিকে যায় আমার বেবিটা হয়। এটা কি মানে আপনার স্বামীর বাসাতেই হয় নাকি? হ্যাঁ, মানে আমার দাদি ওরা বলছিল আমার আব্বা তো আর আমার সাথে তেমন কথা বলে না এই ব্যাপারে, রাগ করে এমনি সবই দেয় আমারে, কিন্তু আমার সাথে বেশি কথা বলে না। আমার খোঁজ খবর সবই রাখে। তো ওরা আমার বাড়ি থেকে আমার দাদি রে করে সবাই বলছে আমার বাড়িতে নেওয়ার জন্য। তা আমি রাগ করে যাই নাই, যে বলছে যে এটা হ্যাঁ না, আমি বাড়ি যাবো না। তা আমাদের ভাইয়া তেমন ঘর ছিল না, অনেক ভাঙ্গা একটা ঘর ছিল। তো সবাই বলতো যে এই ঘরে ডেলিভারি হইলে কি হয় না হয়, কেমনে থাকবি? আমি বলছি যা হোক আমি এখানেই থাকবো, আমি এনেই থাকবো, যাবো না। আমার শাশুড়ি অনেক বকাবাকি করতো, আমার ঝগড়া দিত যে আমি যাইতাম না কি লেগে এসে। তা বলছি যে আমার ইচ্ছা। একটা পর্যায়ে মানে ওরা আমার বাপের বাড়িতে বুঝতে পারে নাই যে আমি এই রাগ করে যাই না। ঠিক আছে, তা আমার দাদি বলতো যে তাইলে তোর যদি ডেলিভারি হয় আমরা কি প্রতিদিন দৌড়ে আইয়া তোর কাজ করে দিতে পারবো? তা আমি বলছি যে থাক, আমার কাজ আমিই করতে পারবো, আমার কাজ আমি করবো। তাও আমি যাইতাম না। আমার আব্বা ভাবছে যে মনে হয় আমার আব্বার সাথে রাগ করছি আমি। লাস্ট পর্যন্ত আমার আব্বাও আসছিল আমার নেওয়ার জন্য, আমি যাই নাই। তো আমার শাশুড়ি করছে কি যে আমি কেন আমার বাপের বাড়িতে যাই নাই। তো ওই দিন যেদিন আমার বেবিটা হইব, আমার বড় ছেলেটা আমার সাথে ছিল। তো যখন আমার মানে অনেক প্রসব বেদনা, তখন আমার বড় ছেলেটারে বলছিলাম যে আব্বু আমার দাদিরে যে বলো যে মা নাকি অনেক পেট ব্যথা করতেছে, খারাপ লাগতেছে, আপনারে মা ডাকে। আপনার হাজবেন্ডের কথা বলছেন আপনি? না, আমার ছেলেরে বলছি। না, সেটাই কাকে ডাকার কথা বলছেন? আমার শাশুড়িরে। শাশুড়িকে? আচ্ছা, তারপর? তো আমার ছেলেটা গেছে, যাওয়ার পরে তো বাচ্চা মানুষ তো রাত্র অন্ধকার, তো আমার ঘর থেকে শাশুড়ি ঘরটা একটু দূরে। তা আমি আবার দরজার মধ্যে দাঁড়াই রয়েছি, উকি দিয়ে রয়েছি যে ছেলেটা যাইতেছে। তা আমি শুনতেছি যে আমার ছেলেটা বলতেছে যে দাদি আমার মা না কানতাছে, পেট ব্যথা করতেছে, তোমার কইছে আইতা। তো আমার শাশুড়ি আমার ছেলেটার উত্তর দিয়ে দিছে যে আচ্ছা তোর মায়ের যাইয়া কই, যদি তোমার অনেক খারাপ লাগে তাহলে ডাক দিত। এই কথাটা বলার পরে যে ভাবছি যে কিরে উনি জানে আমার এরকম অবস্থা, তারপর ওইটা সময় তো এরকম একটা উত্তর দেওয়াটা তাদের হয়েছে। রাগ করে আমার ছেলেরা মানে এদিকে হচ্ছে ব্যথা যন্ত্রণা, ওইদিকে আমার শাশুড়ি রাগ করে আমার ছেলেরা অনেক বকাবাকি করতেছে। তো মানে আমার শাশুড়ি কথাটা আসলে মধ্যে অনেক মানে আমার ছেলেরে মাইরা রাগটা করছি। তো মানে একজনের রাগ আপনি আরেকজনের উপর ছেড়েছেন আর কি? হ্যাঁ, তো আমার ছেলেটা ঘুমায় গেছে, আমি তো ব্যথায় ছটফট করতেছি।
তো এমন একটা মানুষ নাই যে আমি আমার বাড়িতে একটা খবর দিব, হুম মানে এই যে কান্না করতেছি আসে না, কেউ আসে না। তো না আসাতে হঠাৎ আল্লাহর অসীম রহমত, মনে করেন আমার বাচ্চাটা খালি করেই হইল, হুম হুম হুম, ঘরে কেউ না, আমি একাই। তো এখন তো আর আমি কিছু ই করতে পারি না। হুম, পরে আমার জালের একটা নাতি আছে, ও যাইতে দিছিল আমার দরজার সামনে দিয়া। জি পরে ওরে ডাইকে আমি বলছি যে, মানে আমার জেডাইরি হুম যে আমার দেবরের নাম কালু, তো জি পরে আমি খুশি যে কালু মারি গিয়া কবি যে নাইমের মা ডাহে। ওকে পরে বলার পর আমার জেডারি দূরে আসছে, আইসা মানে আমারে বকতে আছে হুম। যে তোমার এই অবস্থা, তুমি আমার একটা খবর দিতা, আমার একটা ডাক দিতা। পরে মানে তানের কইলাম আর কি, এমনি তানের অনেক মায়া, আচ্ছা মানে ঝগড়া করে সময় অনেক করবো, কিন্তু কারো বিপদের সময় উনি আর ই করে না। আচ্ছা পরে যা করার উনি সব করছে। তারপরে আমার শাশুড়ি আসছে, পরে মানে বাচ্চাটা সব দোয়া মুসাই টুসা ই করছে, পরে আমার শাশুড়ি আসছে। হুম হুম হুম, আসার পরে মানে আমার শাশুড়ি, আমি আর কথা টথা বলি নাই, কেন আসতে ভালো কথা, কি হয়েছে আমার শাশুড়ি বলতেছে যে সেরা হয়েছে। আমার শাশুড়ি দেখছে গেছে, দেখে চলে গেছে। হ্যাঁ চলে যাওয়ার পরে হুম, তো আমার ওর বাপে আসছে বাজার থেকে, আসার পরে এখন দেখছে, কারণ আমার বাড়িতে যে খবর করছে, তো আমার বাড়ি থেকে সবাই আসছে দূরে রাত্রে। আসার পরে এখন আমার শাশুড়ি ঝগড়া করতেছে, মিষ্টি খাওয়াইতো আমার বাপের। আচ্ছা তো আমার বাপের যে কথাটা মনে রাখবো আমি জানতাম না, আমি ভাবছিলাম যে রাগটা মনে হয় আমার ভিতরেই আছে, যে বলছে বাচ্চাটা হেগর না। তা আমার আব্বা তো ঝগড়া করছে যে আপনার নাতি হয়তো তাইলে আপনাদের মিষ্টি খাওয়াইতাম, এটা তো মানুষের। মানে এটা আসলে ওই ওনাদেরকে ঠ্যাস দেয়া কথা যেটাকে বলে, মানে হ্যাঁ, হ্যাঁ। এক ধরনের ইয়ে করার জন্য, হ্যাঁ, শিক্ষা মানে দেওয়ার জন্য। আমি ভাবছিলাম যে মনে হয় রাগটা আমার ভিতরেই আছে, কিন্তু আমার আব্বা যে রাগটা মনে রাখছে বুঝতে পারি না। আচ্ছা। তো আমার শাশুড়ি আমার আব্বার সাথে ঝগড়া করছে, মিষ্টি ছাড়া কে আইছে, হুম নাতি হয়েছে মিষ্টি নিয়ে আইছে না কে। হুম, তা আমার আব্বা আমার শাশুড়ি বলছে যে আপনার নাতি হইতো তাহলে মিষ্টি নিয়ে আইতাম, এটা তো মানুষের, এই জায়গায় কই মিষ্টি খাওয়াম। আমি তো আরো আসছি যে না আপনারা আমার মাইয়ারই আমার গলায় ঝুলাই দেন, ওকে তো এইখানে আবার মিষ্টি কোথায়, তেরে নিয়ে চলে গেছে। তা আমার শাশুড়ি আমার বাবার সাথে ঝগড়া করছে। তো ঝগড়া করছে পরে এক পর্যায়ে আমার বাবা বলছে, কয় কে আপনি নিজেই তো স্বীকার কইছেন আমার মায়ের মারছেন, অশান্তি করছেন, হুম। কম করছেন মায়ের ঘুরতে, এখনো তো স্বীকার করেন না। আচ্ছা তো এ পর্যায়ে গেল, যাওয়ার পরে বাচ্চাটা আস্তে আস্তে বড় হইলো, ওর নাম রাখা হইলো নাদিম। হুম তো আমি আবার কাজ করি, আমি চাকরিটা ছাড়ি নাই। আচ্ছা তো যখন আমার ডেলিভারি হয় 1 মাসের জন্য ছুটি আনছি, আচ্ছা স্যারের আমার ছুটি দিচ্ছে, বেতন দেয় নাই কিন্তু চাকরিটা রাখছে। তো 1 মাস পর থেকে বাচ্চাটা মানে তখন তো আর নাইট ডিউটি করতে পারি না, জি। তখন আমি স্যারের কাছে বইলা আমি সকাল 8টায় যাই, রাত্রে 8টায় চলে আসি, ওকে 12 ঘন্টা ডিউটি করি, যে রাত্রে বাচ্চাটা নিয়ে থাকতে হবে। তো এই অবস্থায় চাকরি করতে থাকি, সারাদিন বাচ্চাটা আমার দাদি রাখে, হুম হুম হুম, সারাদিন আমার দাদি রাখে, আমি ডিউটি থেকে আইসা তো রাত্রে যে বাচ্চা নিয়ে আসি, আচ্ছা। আবার সকালবেলা 8টা বাজে যাওয়ার সময় যে আমার দাদির কাছে দিয়ে আসি। আচ্ছা সারাদিন যে গরুর দুধ টুধ খাওয়ায় আগলাটা, তো এইভাবে আমার বাচ্চা বড় হয়, আমি কাজ করি, কাজ করতে করতে ভাই আমি আবার আমার বেবি হয়। আরেকটা কনসেপ্ট করেন আপনি। হুম। কেন কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানিং ছিল না আপনাদের? মানে বলছি না যে ওরকমের কোন মানে সংসারের অশান্তি মানে আমার ছিল না, আপনাদের দিকে কোনো কনসেন্ট্রেশনই ছিল না? না। আচ্ছা ঠিক আছে বলেন। অনেক টেনশনে যে কি করবো, তো সবাই বলে যে অল্প হলেও তো লেখাপড়া করছো, এটা কি, তো আমি কইছি যে লেখাপড়া করছি ঠিক আছে, কিন্তু আমার তো সব দিকেরই তো আমার মাথার নাই। হুম। তো যাই হোক আমার বাচ্চা হইলো, 3 নম্বর বাচ্চাটা হলো? হ্যাঁ আমার 3 নম্বর বাচ্চাটা হয়েছে, 3 নম্বরটা ছেলে। আচ্ছা 3টা ছেলে? হ্যাঁ 3টা ছেলে। তো মেজর ছেলেটা হওয়ার পরে ওর বাপে, মেজর ছেলেটা হওয়ার 6-7 মাস পরে ভালো হয়ে গেছে, মানে আমার সাথে আর খারাপ ব্যবহার করে না, আচ্ছা মানে কাজ করে ভালো মতো। হুম তো দেখা গেছে ওই ভালো হওয়ার পরে বাজার টাজার করে কাজ করে, এমন জায়গায় কাজ করে আমার কাছে আইনা দেয়। হুম, তো জমায় আমরা একটু মানে আমাদের অবস্থা একটু ভালো হয়েছে, জি তখন মানে থাকার মতো একটা ঘরও ছিল না। আচ্ছা তো আমি চাকরি করে কিছু রাখছি, ওর বাপের রেন্টে জমাইছি, তারপর জি। আমাদের গ্রামে যে সমিতি করে হুম। ব্যাংক থেকে লোন উঠায়, হুম এভাবে লোন টোন উঠায় অনেক বড় করে একটা ঘর দিচ্ছে, আচ্ছা যে অন্তত আমার ছেলেরা তো ঘরে থাকতে পারবো ঝড় বৃষ্টির মধ্যে, জি অনেক বড় একটা ঘর দিচ্ছি। তো ঘরে টিভি আনছি, সবই করছি। তো আমার বাসুরে জায়গা বিক্রি করবো, তো আমার বাসুরে জায়গা বিক্রি করবো, এখন আমার তো শ্বশুর নাই, তো সবার লাগে, ওরা নাকি পাইছে কোথিকা জায়গা। জি তো আমার এরা 4 ভাই, তো 4 ভাইয়া 25,000 করে টাকা পাইছে। আচ্ছা তো 25,000 করে টাকা পাওয়ার পরে ওর বাপের আমি বলছি যে দেখো এই টাকাটা দিয়া হয়তো আমরা একটা ক্ষেত রাখি, মানে আমাদের যেটা হাজার রাখে গ্রামে, জি যে একটা ক্ষেতের উপরে দিয়া থুই না তো নকটা কাজ করি, আচ্ছা ওর বাপে দোকান দিব, বাজারে দোকান দিব। হুম তো আমার আব্বা বলতো যে দেখ এমনি তো তোর অশান্তি, এমনি অশান্তি, এখন যদি দোকানটা দেয় তো দেখা গেছে রাত্রে 12টা 1টা আইবো, জি তুই এক সাইডে, তোর উপরে আরো জানি কত কি কথা উড়ায়, ঠিক আছে। তো ওরা অনেক বোঝানোর পর ওই দোকান দিবই। হুম তো এর মাঝখান থেকে আমি আবার 30,000 টাকা উঠাইছি আচ্ছা ব্যাংক থেকে, আচ্ছা তো সব টাকা নিয়ে দোকান দিব। তো ওই টাকাটা নিয়ে করছে কি, আমাদের গ্রামের
তখন আমার ছোট ছেলেটা হয়েছে, ছোট ছেলেটা হওয়ার 5 দিনের দিন আর গ্রামের অন্য একটা মেয়ে নিয়ে আসে সিলেট মাজারে গেছে আচ্ছা, ঘুরতে। এই যে গেল আর কোন খবর নাই। আপনার হাজবেন্ড? আমার ছেলেটা 5 দিনের রাইখা গেছে, যেহেতু আর আসে নাই, সিলেট মাজারে গেছে, তা আসে না কি করবো, কয় মারা গেছে, এই করছে সেই করছে। তা আমার শাশুড়ির সাথে কিন্তু যে যোগাযোগ আছে ওটা মানে আমার শাশুড়িও বুঝতে দেয় নাই। মানে আপনিও জানেন না বিষয়টা? না, আমি 3টা বাচ্চা নিয়ে আপনি একা একা? 3টা বাচ্চা নিয়ে এখন আমি একা। তো আমি কি করে চলবো, মানুষের বাড়িতে কাজ করি, আমি চাকরি করি, এভাবেই চলতে থাকি। তো একটা পর্যায়ে আমার ছোট ছেলের 5 দিনের রাইখা গেছে। আমার ছোট ছেলের বয়স যখন 1 বছরের হয়েছে তখন আমি মানে আমার দেবর বাসুরেরা ঝগড়া করে ই করে আমি একলা ই করতে পারি না, তখন আমি চলে আসছি আমার বাড়িতে। আচ্ছা, যে মানে তাদের সাথে আর আমি উঠতে পারতাছি না, আমি বাড়িতে চলে আসছি। আমি 1 বছর পরে যখন বাড়িতে আসছি, আমি বাড়িতে চলে আসার 1 সপ্তাহ পরে সে বাড়িতে আসছে। আচ্ছা, আমার হাজবেন্ড বাড়িতে আসছে। তো বাড়িতে আসার পরে আমি করছি কি যে রাগ কইরা যে ছোট ছেলেটা মানে সবাই বলতেছে যে বাচ্চাটা যে দিয়ে তাহলে অন্তত হ্যাঁ তোরে নিবো, কারণ ছোট বাচ্চা তো পুরুষ মানুষ পালা সম্ভব না। তো সবার কথা শুনে আমি আমার ছোট ছেলেটা রাগ করে দিয়ে গেছি যে আমি পালছি অনেকদিন, আমি আর পালতাম না, আমি আর পারি না, আচ্ছা, আমার বাপেও পারে না, আমিও পারি না, এটা করে দিয়ে গেছি। ভাইয়া বিশ্বাস করবেন না, আমার বাচ্চাটা দেওয়ার পরে মানে 1 ঘন্টার ভিতরে এসে 50,000 টাকা আমার বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে। আপনার বাচ্চাকে বিক্রি করে দিচ্ছে? বিক্রি করে দিচ্ছে আপনার হাজবেন্ড নিজে? হ্যাঁ, তারপর? ও বাচ্চাটা বিক্রি করে দিছে। তা আমি তো রাগ খেয়ে গেছি। তো আমার অনেক অশান্তি থাকলো ভাইয়া, আমার যে 3টা বাচ্চা, সে তো কোনোদিন আমার বাবা আমার 3টা বাচ্চা যাতে কোনো খারাপ ব্যবহার করে না, আমার বাচ্চাদের এত আদর করে। মাঝে মধ্যে যদি রাগ করে আমি কি করি, তা আমার বাবা আমারে বহে চেহারায় কি করছে। আমি কখনো মানে আমার শাশুড়ির সাথে ঝগড়া করে আমার বাচ্চারা যদি রাইকা বাড়িতে গেছি, তা আমি বাড়িতে উঠতে পারছি না। আমার আব্বা বলতো যে হ্যাঁ কি অপরাধ করছে, চেহারা করে রাইখাইছসকে, এটি তোর ভবিষ্যৎ। যদি ঝগড়া করে আমার বাপের নিয়ে যেতে পারছি আমার বাচ্চাগুলা, তাহলে আমার বাপে আমাদের জায়গা দিছে বাড়িতে, না তো দিছে না। আচ্ছা, তো বাচ্চাটা বিক্রি করে দিছে। আমি তো দিয়া বাড়ি যেয়ে বয়ে বলি না কারো কাছে আমি বাচ্চা দিয়ে আসছি। আমি তো ভাবছি যে ছোট বাচ্চা দিয়ে আসছি, কান্না শুরু করলে কিছুক্ষণ পরে নিয়ে আইবো। আমার দাদি বলতেছে যে আমার ছোট ছেলের নাম রাখছে সুজন। আমার দাদি বলতেছে সুজন কই গো, আমি কথা বলি না, আমি ঘরে যাই কান্দি। তারপরে হঠাৎ কেনা জানে বাজার থেকে কইতেছে যে বাজারে যে কাগজ করতেছে, কাগজ করে লিখিত করে দিয়ে দিছে। ওখানে করতেছে কয় রুকসানার ছোট ছেলেরা দেখছি এই জামাই কাজে জানি কাগজ করে দিয়ে লাইতেছে, 50,000 টাকা লইছে। পরে আমার দাদি দৌড়াই গেছে, আমার দাদি দৌড়ায় যাইয়া আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান সবাই দৌড়া আমার ছেলেটা নিয়ে আসছে। তারপর মেম্বার চেয়ারম্যান জিজ্ঞাসা করে কয় তা আমারে দিয়ে গেছে, আমি কি করবো, আমি পারতাম শুরু বাচ্চা আমি পারবো, এই বলে নিত না। আমার বাচ্চাটা নিয়ে আসছে, আসার পরে আমি 3টা বাচ্চা নিয়ে আমার বাপের বাড়িতে তাই কাজ করি। কিন্তু আমার সৎমার অত্যাচার এত বাড়ে যা বলার মতো না। তো আমার বাচ্চারা একটু বড় হয়, দুষ্টামি করে, মানুষের সাথে ঝগড়া করে, এটি নিয়ে আরো অনেক অশান্তি। আমার ছোট ছোট চাচার তো ভাই আছে, তাদের সাথে ঝগড়া করে। তো আমি তো বাড়িতে থাকি না, আমার দাদি আমার বাচ্চা কোলে নিয়ে হাঁটে। আমার দাদিরা আমার ছেলেরা মা ডাকে, এখনো আসছে আমার দাদি। আমার ছোট ছেলেটা জানে আমার দাদি ওর মা। তো আমার বাচ্চা কোলে নিয়ে হাঁটে, আমার দাদিরা আমার কাকিরা খাবার দেয় না, আমার চাচারা খাবার দেয় না। নাতি পালছে যারা জীবন, নাতির ঘরে পুত্তি লইয়া পালে, বুড়ির কত তেল হয়েছে, বুড়িরা আরো বিয়া দেন দেবো, মানে অনেক বাজে বাজে কথা বললে। আমার দাদি শুধু কান্দে, কিছু বলতে পারে না। এইসব কিছু দেখা ভাই আমার বাড়িতে ভালো লাগে না, আমি বাড়িতে চলে যাই। বাড়ি থেকে বের হয়ে যান? বাড়ি থেকে বের হয়ে যাই, আমার জীবনটা এতই এর মধ্যে গেছে, আমি আর লোড নিতে পারতেছি না। কোথায় বের হয়ে গেলেন? বের হয়ে যাই, দাদির সাথে চাকরি করতাম, ওইখানে একটা মেয়ের সাথে আমি সব বলতো আমার কথা। তাই কইতো এক কাজ কর, তোর বাচ্চা দাদি পালায়, তো তুই চাকরি কর, এটা কোয়ার্টারে থাক, মিলের ভিতরে কোয়ার্টারে থাক। আমি স্যারের কই তোর ভিতরে একটা কোয়ার্টারের মধ্যে একটা ই লয়ে দেয়, সিট লয়ে দেয়, কোয়ার্টারে থাকবি, বেতনে টাকা বাড়ি পাঠাই দিবি, তোর কোয়ার্টারে ভাড়া লাগতো না, তোর খাওয়ার খরচটা টাকাটা বাড়ি পাঠাই দিবি, আর সপ্তাহে 1 দিন ছুটি আছে যাইয়া যাই দেখাবি। তো এর বুদ্ধি না ভাই, আমি কোয়ার্টারে থাকে কাজ করি। তো কাজ করার পরে আমি যখন পুরা কাজ শিখে লাইছি, তখন এই যে আমাদের বাবুরহাট বলে, নরসিংদী বাবুরহাট, মানে বাচ্চা কাছে আপনার দাদির কাছে রেখে এসে আপনি কোয়ার্টারে কাজ শিখলেন? ওকে, কোয়ার্টারের কাছ থেকে কাজ করেন আর কি? হ্যাঁ। তো
নরসিংদী বাবুরহাট যে বলে, ওইখানে একটা গার্মেন্টস হয়েছে আবার। তো এখানে আমার বেতন হচ্ছে 3,000 টাকা। জি। তো ওইখানে নাকি বেতন 5,000 টাকা, হুম। হাজিরা বোনা সবকিছু সব টোটালি খরচ মিলে 6,000 টাকা বেতন। তো মানে অনেকেই চলে যাইতেছে আমার সাথে। হুম। তা আমি বলছি যে ঠিক আছে তাহলে আমিও যাম, কারণ এখানে 3,000 টাকা পাই, এখানে 6,000 টাকা। না আমি যদি একটা বাসা ভাড়া থাকি, আমি আর 1,000 টাকা বাসা ভাড়া লাগবো, হুম। তাও তখন 2,000 টাকা থাকে। তো আমি ওইখানে যাই আর চাকরি নেই। তো একটা রুম ভাড়া নেই 500 টাকা, ছোট্ট একটা ভাড়া বাড়ি, জি। যে শুধু আমি থাকতে পারি। তো 500 টাকা রুম ভাড়া। ভাইয়া যে বাড়িতে রুম ভাড়াটা নেই, মানে বাড়িটা এত ভালো, আমার মনে হয় যে উনি আমার মা, উনি আমার এত বুঝে।